এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন, শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্যে তৈরি। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া। এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্রসমূহের সমস্ত কৃতিত্ব সেই মূল উৎসেরই প্রাপ্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। শুটআউটে পুরুলিয়া যোগ রয়েছে। কিভাবে যোগ রয়েছে? শেরু সিং ওরফে ওঙ্কার, তাকে এবার জেরা করা হচ্ছে, কারণ নিহত যে চন্দন মিশ্র, সেই চন্দন মিশ্রের সঙ্গে শেরু সিং এর একটা যোগাযোগ ছিল এবং সেই জায়গা থেকেই তাকে জেরা করা হচ্ছে। এই শেরু গ্যাং কিভাবে জড়িত, কিভাবে যোগ, আরো ডিটেইল জানাতে পারবে ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রর কাছ থেকে জানবো। ইন্দ্র, পাটনা শুটআউটে পুরুলিয়া যোগ কিভাবে এই শেরু সিং জড়িত বলে মনে করা হচ্ছে? দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি, এই যাদের বিরুদ্ধে অভিযোগ এই শেরু সিং, এ বাইরে থাকলে যেমন অ্যাক্টিভ থাকে তেমনি জেলের মধ্যেও বা সংশোধনাগারের মধ্যেও সে অ্যাক্টিভ থাকে। পুরুলিয়ায় একটি সোনার দোকানে 2023-এ ডাকাতি হয়েছিল এবং এই ডাকাতির কেসে সোন অ্যারেস্ট করা হয়েছিল বিহারের এক পুলিশ স্টেশন, বিহারের এক সংশোধনাগার থেকে, এবং সেখান থেকে পুরুলিয়া সংশোধনাগারে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এই সম্প্রতি যে ঘটনা ঘটেছে, শুট আউটের ঘটনা, হাসপাতালে ঢুকে, তার সাথে এর যোগসূত্র থাকতে পারে। এবং যে হত্যা হয়েছে তার একটা সময় তার সংশোধনাগারে বা বিহারের জেলে একই সঙ্গে ছিল, তার সঙ্গে একটা সম্পর্ক ভালো ছিল, হৃদ্রতা ছিল, একসাথে তারা অপারেশন করতো বলে আমরা জানতে পেরেছি। পরে তাদের মধ্যে শত্রুতা হয়, চন্দনের সাথে তার শত্রুতা হয় শেরু সিংয়ের, এবং এই শেরু সিং বর্তমানে পুরুলিয়া সংশোধনাগারে বা জেলে বন্দী রয়েছে এবং তাকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বারে বারে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, এবং পুলিশ জানতে চাইছে বা বিহার পুলিশের সাথে যোগাযোগ করে যে খবরগুলো আসছে সেই থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে সম্প্রতি বিহারের যে ঘটনা ঘটেছিল বা শুট আউট হয়েছে তার সাথে এই শেরু সিংয়ের কি যোগাযোগ রয়েছে। এই শেরু সিং জেলে বসেই ছক করত, ব্লু প্রিন্ট করত, এবং এই একটা বিষয় একটু জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে এই শেরু সিং এর সঙ্গে চন্দন মিশ্র, তার একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রথমে তারা একসাথে অনেক অপারেশন চালিয়েছিল, তারপর সেখান থেকে সম্পর্ক খারাপ হয়ে যায়। কোথাও গিয়ে এই শেরু সিংই তৌসিফকে সুপারি দেয় চন্দনকে মারার জন্য। দেখো, একেবারেই সেটাই মনে করছে তদন্তকারী দলের প্রথম সন্দেহের তীর কিন্তু একেবারেই শেরু সিংয়ের বিরুদ্ধে। তার সাথে একটা সম্পর্ক যেমন খারাপ হয়, তেমনি এই যে যারা কাজ করেছে বা যারা ইতিমধ্যেই যারা ধরা পড়েছে তাদের সাথে শেরু সিংয়ের একটা যোগাযোগ ছিল এবং যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারী দল। এবং এই শেরু সিং একেবারেই জেলে বসেই ছক করত কিভাবে খুন করা হবে, কিভাবে অপারেশন করা হবে। এই শেরু সিং যেমন পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতি ছক কষেছিল জেলে বসে, তেমনি বিহারের যে সম্প্রতি যে শুট আউট হয়েছে সেই ছকও কি এই শেরু সিং করেছে, সেই বিষয়গুলি জানার চেষ্টা করছে তদন্তকারী দল। এবং ইতিমধ্যে শেরু সিং পুরুলিয়াতে, যেমনটা বললাম, পুরুলিয়া সংশোধনাগারে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তথ্য জানার চেষ্টা করছে এবং যারা ধরা পড়েছে তাদের সাথে তারা কি বলছে অবশ্যই আমাদের নজর থাকবে আপডেটে।
এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করে মামলা এবার গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হলো। এই চ্যালেঞ্জ করে মামলা হলো আদালতে। চাকরি প্রার্থীদের একাংশ যাদের আবেদন খারিজ হয়ে গেছিল ডিভিশন বেঞ্চে, তারা এবার পৌঁছলেন সুপ্রিম কোর্টে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করলেন তারা, এবং এই মর্মে দায়ের হলো স্পেশাল লিভ পিটিশন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। এর আগে 16 জুলাই 2025 সালের বিধি মেনেই পরীক্ষা রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করা হলো সুপ্রিম কোর্টে। স্পষ্ট একেবারে নতুন যে পরীক্ষা বিধি, নতুন এই পরীক্ষা বিধিতে 2025-এর এসএসসি হবে স্পষ্ট জানিয়ে দিয়েছিল মামলাকারীদের আবেদনকে খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নতুন পরীক্ষা বিধি সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার পরিপন্থী এমনটা দাবি করা হয়েছিল মামলাকারীদের তরফে। 2016 সালের পরীক্ষা বিধিতেই পরীক্ষা নিতে হবে এই আবেদন করা হয়েছিল, যেটা ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায়। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মামলাকারীদের একাংশ। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের, ছবির শুটিং এ গুরুতর আহত শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওয়ে শুটিং এর সময় বড়সড় চোট পেলেন কিং খান। কি অবস্থা, তার কি পরিস্থিতি, আপডেট নেব আমাদের প্রতিনিধি সুচরিতা আমাদের সঙ্গে রয়েছে। সুচরিতা, একদম দেখো, সিদ্ধার্থ আনন্দের কিং ছবির শুটিং এর একটা দৃশ্য করতে গিয়েই কিন্তু গোল্ডেন টোবাকো স্টুডিওতে আবদ্ধ হন, এবং বলা হচ্ছে মানে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে ওনার পেশিতে চোট লেগেছে। যদিও স্পেসিফিক্যালি কেউ কিছু বলতে চাইছে না যে শাহরুখ খানের ঠিক শরীরে কোন অংশে চোট লেগেছে, কিন্তু তার পেশিতে চোট লেগেছে এবং তাকে 1 মাসেরও বেশি সময় মানে তাকে রেস্ট নিতে বলা হয়েছে। কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়ে পুরো টিম, আমরা জানতে পারছি যে পুরো টিম মার্কিন মুম্বাইয়ের দিকে গেছে তার চিকিৎসার জন্য, অর্থাৎ কিং খানের চিকিৎসার জন্য। কিন্তু এটা সবটাই সূত্র মারফত জানতে পারছি চল্লিশটা। বেশ বেশ, অনেক ধন্যবাদ সুচরিতা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় খবরে এই মুহূর্তে নজর রেখেছি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির শুটিং এর সময় গুরুতর আহত শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওয় শুটিং এর সময় বড়সড় চোট পেলেন কিং খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় চোট পান শাহরুখ। সূত্রের খবর, অভিনেতার চোট এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে আমেরিকা উড়ে গিয়েছেন কিং খান। সূত্রের খবর, আগামী মাস 2 শুটিং করতে পারবেন না বলিউডের বাদশা। সকাল থেকেই কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো মুষলধারা। মানে কলকাতার আবহাওয়ার দিকে আমরা যদি চোখ রাখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বর্ষণ দিকে দিকে হয়েছে। তার ফলে অনেকেই যারা সকাল থেকে অফিসের দিকে রওনা দিয়েছেন তারা দেখতে পেয়েছেন রাস্তায় রীতিমতো ট্রাফিক জ্যাম থেকেছে। এই অবস্থা কিন্তু আগামী 48 ঘন্টা চলবে। তবে অতি ভারী বর্ষণের পূর্বাভাস এখনও পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে না। তবে কিন্তু আজই, গতকাল থেকেই একটা পূর্বাভাস মিলছিল, আজ কিন্তু ঘোর বিপদের কথা শুনিয়েছে। কেন বলছে এ কথা, সেই প্রসঙ্গে আসবো। হাওয়া মরগে আপনাদের সঙ্গে আবারও আমি চলে এসেছি। জয়দীপ, TV9 বাংলায় আপনাদের আবারও স্বাগত। ঘোর বিপদ কেন বলছি, গত 2-3 সপ্তাহে আমরা দেখেছি পরপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তারপর সেটা ট্রান্সফর্ম করেছে নিম্নচাপের দিকে। এবার আবারও সপ্তাহ ঘুরলেই, অর্থাৎ রবিবার পার হলেই কিন্তু আবারও বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে সেটা শক্তি সঞ্চয় করে একদম আরও ব্যাপকতার সঙ্গে কিন্তু স্থলভাগের দিকে এগোতে থাকবে। তার ফলে কিন্তু বৃষ্টি পুরো দমে চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বুধবার থেকেই মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবার দুপুরের পর থেকে কিন্তু পরিস্থিতি ক্রমশ ঘোরালো হতে শুরু করবে। সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে উপকূলবর্তী এলাকাগুলোতে। বৃহস্পতিবার প্রবল বর্ষণের যে পূর্বাভাস সেটা থাকছে, অর্থাৎ 24 এবং 25শে জুলাই কিন্তু কম করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে অতি ভারী বৃষ্টি মূলত বেশি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলো এবং পশ্চিমের জেলাগুলোতে। গত কয়েকদিন যে নিম্নচাপ আমরা দেখেছি, মানে গত কয়েক সপ্তাহ ধরে যে নিম্নচাপের ছবি আমরা দেখছিলাম, তাতে মূলত পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলিতেও কিন্তু বৃষ্টি হয়েছে। তাছাড়া উপকূলবর্তী 2 মেদিনীপুর এবং হচ্ছে আপনার 2 24 পরগনা, এখানেও কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। সেই একই ছবির পুনরাবৃত্তি কিন্তু আবারও হতে চলেছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেটা হলেই কিন্তু সবথেকে বড়
যে আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। আশঙ্কা কেন বলছি? কারণ ইতিমধ্যেই এখনও জলের তলায় ঘাটালের একটা বড় অংশ রয়েছে এবং খানাকুল গোঘাটের দিকেও যদি আমরা চোখ রাখি তাহলে দেখব সেখানেও কিন্তু জলমগ্ন যে পরিস্থিতি সেটা কিন্তু এখনও সেই ছবিই দেখা যাচ্ছে। তার ফলে মানুষের দুর্দশা চলছে। এদিকে আগের যে নিম্নচাপগুলো সেগুলো ক্রমশ আপনার কখনো ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাওয়ার ফলে সেইখানে যে বৃষ্টি দিয়েছে সেই বৃষ্টির চাপ ডিভিসির ওপর পড়েছে, ডিভিসি জল ছেড়েছে এবং দুর্গাপুর ব্যারেজ এবং বিভিন্ন ব্যারেজের ওপর চাপ সৃষ্টি হয়েছে। সেই জল কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ক্রমশ প্রবেশ করেছে।